ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছিল তা কি সত্যি ন্যায়সঙ্গত ছিল, নাকি এটা ছিল শক্তির অপব্যবহার? ইরানের বিরুদ্ধে বারবার অভিযোগ তোলা হয়েছে তারা নাকি গোপনে নিউক্লিয়ার বোমা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অভিযোগের পেছনে কতটা সত্যতা ছিল আর কতটা ছিল রাজনৈতিক নাটক? ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলতে একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলা হয়েছে। শুধু তাই নয়, রেজিম পরিবর্তনের গোপন চেষ্টা, অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করার পরিকল্পনা, সব মিলে এটা কি একটি স্বাধীন দেশের উপর অন্যায় হস্তক্ষেপ নয়? চলুন পিছনের ইতিহাস জেনে আসি। ইতিহাসে সবচেয়ে জটিল আর গোপন সংঘাতগুলোর একটি ইরান ও আমেরিকা দ্বন্দ্ব। শুধু যুদ্ধের গল্প নয়, এটা ছিল আসলে তেল, ক্ষমতা আর ডলারের উপর আধিপত্যের এক দীর্ঘ লড়াই। এই গল্পের শুরুটা করতে হলে আমাদের ফিরে যেতে হবে 1950-এর দশকে, যখন ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এক সাহসী সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন, ইরানের তেল আর বিদেশিদের হাতে থাকবে না, এটা এখন ইরানের নিজের সম্পদ। এই সিদ্ধান্ত সরাসরি আঘাত করে ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটসের স্বার্থে, কারণ তখন ইরানের তেল মূলত পশ্চিমা কোম্পানির নিয়ন্ত্রণে ছিল। ফলাফল খুব দ্রুত আসে। 1953 সালে ঘটে ক্ষমতা দখল, যেখানে সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং আবার ক্ষমতায় বসানো হয় মোহাম্মদ রেজা শাহ পাহলাভিকে। শাহ ছিলেন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। তার শাসনামলে ইরান আধুনিক হয়, কিন্তু এর আড়ালে ছিল দমন পীড়ন, বৈষম্য আর জনগণের অসন্তোষ। দেশের সম্পদ আবার বিদেশিদের হাতে চলে যায়, আর সাধারণ মানুষ নিজে বঞ্চিত মনে করতে থাকে। এই ক্ষোভ ধীরে ধীরে বিস্ফোরণের রূপ নেয়। 1979 সালে যখন ঘটে ইরানিয়ান রেভলিউশন, এই বিপ্লবের নেতৃত্ব দেন রুহুল্লাহ খামেনি। শাহ দেশ ছেড়ে পালিয়ে যান, আর ইরান হয়ে যায় একটি ইসলামিক রাষ্ট্র। এখান থেকে আমেরিকা ও ইরানের সম্পর্ক একদম শত্রুতায় পরিণত হয়। বিপ্লবের পরপরই ঘটে আরেকটি বড় ঘটনা, ইরান হোস্টেজ ক্রাইসিস। তেহরান আমেরিকার দূতাবাস দখল করে নেওয়া হয় এবং 52 জন আমেরিকানকে দীর্ঘদিন জিম্মি করে রাখা হয়। এই ঘটনা দুই দেশের মধ্যে অবিশ্বাসকে স্থায়ী করে তোলে। ঠিক এই সময়ই শুরু হয় আরেক ভয়াবহ অধ্যায়, ইরান ইরাক যুদ্ধ। ইরাকের নেতা সাদ্দাম হোসেন ইরানের উপর আক্রমণ চালায়। এই যুদ্ধে আমেরিকা সরাসরি অংশ না নিলেও তারা ইরাককে বিভিন্নভাবে সমর্থন দেয়। 8 বছর ধরে চলা এই যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারায়, আর ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। এখন আসল প্রশ্ন হলো, ডলার দিয়ে তেল বিক্রি করাটা কোথায় থেকে এলো? এর উত্তর লুকিয়ে আছে পেট্রোডলার সিস্টেমের মধ্যে। বিশ্বের প্রায় সব তেল কেনাবেচা হয় মার্কিন ডলারে। এর মানে যে দেশই তেল কিনতে চায় তাকে ডলার সংগ্রহ করতে হয়, ফলে ডলারের চাহিদা সবসময় বেশি থাকে, আর আমেরিকার অর্থনীতি শক্তিশালীও থাকে। শাহের সময় ইরান এই সিস্টেমের অংশ ছিল, কিন্তু 1979 সালের বিপ্লবের পর ইরান চেষ্টা করে এই নিয়ম ভাঙতে। তারা ডলারের পরিবর্তে ইউরো বা অন্য পদ্ধতিতে তেল বিক্রি করার চেষ্টা করে, আর এখানেই শুরু হয় বড় সংঘাত। আমেরিকা এটা মেনে নেয়নি। তারা কঠোর অর্থনীতির নিষেধাজ্ঞা আরোপ করে, যার নেতৃত্ব দেয় ইউএস ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি। ইরানের ব্যাংকিং সিস্টেম, তেল রপ্তানি সবকিছুই চাপে পড়ে। একই সাথে নতুন এক ইস্যু সামনে আসে, ইরানের পারমাণবিক কর্মসূচি, যাকে বলা হয় নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইরান। আমেরিকা দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও ইরান বলে আসছে শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এই উত্তেজনা আরও বেড়ে যায় সাম্প্রতিক বছরগুলোতে। 2015 সালে একটি চুক্তি হলেও পরে তা ভেঙে যায়। 2020 সালে ঘটে এক নাটকীয় ঘটনা, আমেরিকার ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসিম সোলাইমানি। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল। সব কিছু মিলিয়ে একটাই সত্য পরিষ্কার, ইরান ও আমেরিকার এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক না, এটা অর্থনীতি, শক্তি আর বৈশ্বিক আধিপত্যের লড়াই। তেল শুধু জ্বালানি নয়, এটা ক্ষমতার উৎস। আর ডলার শুধু মুদ্রা নয়, এটা নিয়ন্ত্রণের হাতিয়ার।
ইরান যখন এই নিয়ন্ত্রণ থেকে বের হতে চেয়েছে তখনই সংঘাত আরও তীব্র হয়েছে। এই কারণেই আজও পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি পুরোপুরি ফিরে আসেনি, আর এই গল্প এখনও শেষ হয়নি। সবাই ভালো থাকুন।